চলো একটু সংক্ষেপে রিভিউ করে দেই যে লাস্ট ক্লাসে আমরা কি শিখছিলাম। লাস্ট ক্লাসে আমাদের শুরু হয়েছিল হচ্ছে বয়েল চার্লসের সমন্বিত সূত্র দিয়ে। এখন বয়েল চার্লসের সমন্বিত সূত্রতে আমরা দেখছিলাম মেইনলি সূত্র তো এইটা, যে P1 V1 সমান হচ্ছে P2 V2। এখান থেকে আমাদের গত ক্লাস শুরু হয়েছিল, এবং এখানে শুধু কি কনস্ট্যান্ট থাকে, শুধু হচ্ছে n কনস্ট্যান্ট থাকে। এবং এই সূত্র দিয়ে আসলে এই বয়েল চার্লসের সমন্বিত সূত্র দিয়ে আসলে অনেক কিছু করা যায়। তুমি ডিপেন্ড করে কি কনস্ট্যান্ট আছে কি ভ্যারিয়েবল আছে। যেমন দেখো গেলোসাকের অঙ্ক বয়েল চার্লসের সমন্বিত সূত্র দিয়ে আমরা করছিলাম। তো আর এখানে একটা এক্সক্লুসিভ কনসেপ্ট ছিল। কনসেপ্ট হচ্ছে এরকম, কখনো যদি এমন হয় কোনো গ্যাসকে আমি পানির উপরিতলে সংগ্রহ করি, তো কোনো গ্যাসকে যখন পানির উপরিতলে সংরক্ষণ করা হয় তখন সেই গ্যাসটা কিন্তু শুকনো গ্যাস থাকে না, কারণ সেই গ্যাসের সাথে জলীয় বাষ্প অ্যাড করা থাকে। তো জলীয় বাষ্প যখন অ্যাড করা থাকে তখন সেই চাপটা আসলে জেনুইন গ্যাসের চাপ হয় না, এই জন্য আমাদের জায়েজ বানানোর জন্য এই জলীয় বাষ্পের চাপটা মাইনাস করতে হয়। তারপরে আমরা দেখলাম যে হচ্ছে গেলুসাকের সূত্রে ম্যাথ করলাম আইডিয়াল গ্যাস ইকুয়েশন। সো আইডিয়াল গ্যাস ইকুয়েশনের পিভি সমান এনআরটি, তোমার এটা এমনি মুখস্থ অমনি মুখস্থ। আর হচ্ছে পিএম সমান ডিআরটি, এই একটা ইকুয়েশন তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, এই ইকুয়েশনটা আলাদা করে মনে রেখো। এবার এসে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র তো আমরা জানি, আদর্শ গ্যাস ইকুয়েশন, মোলার গ্যাস ধ্রুবক। তুমি কয়েকটা মনে রাখবা, এসআইটা কেমনে বের করে, ক্যালোরিতে কেমনে বের করে। আর পরীক্ষায় যদি সরাসরি আসে তাহলে প্রশ্ন আসে হচ্ছে সিজিএস এককে আর এসআই এককে, এই দুটা একটু শিখে নিও সবাই। আর মানগুলো অবশ্যই জানো। আর মেইন কথা এখানে, লিটারে নিলে এটিএম এ নিতে হবে 0.0821, এই ভ্যালুটা নিতে হবে। আর তুমি যদি হচ্ছে ঘনমিটারে নাও তখন তোমাকে নিতে হবে হচ্ছে প্যাসকেলে। আর যখন তুমি প্যাসকেল নিবা তখন তোমাকে অবশ্যই 8.314 নেবে। আচ্ছা, আমাকে খালিদ বলছে সূর্যের ম্যাথটা একটু বুঝাই দিন। ওকে, সমস্যা নেই, বুঝাই দেবো, সমস্যা। এরপরে আমরা এটা নিয়ে অনেক ম্যাথ সলভ করছি। বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে অণু প্রতি গ্যাস ধ্রুবক। আর ছিল তো মোল প্রতি, মোলার গ্যাস ধ্রুবক। যদি প্রতিটা অণুর জন্য হয় তখন সেটাকে আমরা বোল্টজম্যান কনস্ট্যান্ট বলি। এবং মানটা বের করছিলাম। সূর্যের একটা ম্যাথ বলছে একটু করাই দিতে, আচ্ছা দেখি ম্যাথটা একটু আমরা করে দিই। সূর্যের কেন্দ্রে একটি গ্যাসীয় পদার্থ আছে যার গড় আণবিক ভর 2, মানে এম এর মান দেওয়া আছে 2। এই যে এটা এম সমান দেওয়া আছে হচ্ছে 2। আর গ্যাসের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 1.3, মানে ডি দেওয়া আছে 1.3 গ্রাম পার লিটার। এবং আমাকে দেওয়া আছে চাপ দেওয়া আছে এত এটিএম, সূর্যের তাপমাত্রা নির্ণয় করো। যেহেতু আমাকে ডি দেওয়া আছে, ডি সম্পর্কিত ফর্মুলা আমরা কোনটা জানি দেখো, এটা না, যে হইতেছে পিএম সমান হচ্ছে ডি আর টি, মনে পড়ে? সো পি হচ্ছে এটিএম এ দেওয়া আছে, আমরা এটিএম ই নেই। এটিএম নেই মানে হইতেছে এটা 1.95 10⁸8, এই হচ্ছে এটিএম। আণবিক ভর তো 2 দেওয়া আছে। ডি এর মান দেওয়া আছে 1.3, আর এর মান 0.0821। কেন দেখো, তুমি এইখানে নিচে হচ্ছে পিটা নিচে এটিএম এ, আবার ওখানে গ্রাম বা লিটার নিচে, তো লিটারে আছে, আমাকে অবশ্যই 0.081। আর তাপমাত্রা তো আমরা বের করতেই হবে, এখানে তাপমাত্রা বের হবে। কত বের হয় আমি বলে দিই, 1.95 10⁸8 ইন্টু হচ্ছে 2, 1.3 ইন্টু 0.0821। ওরে বাবা, বিশাল বড় মান থাকে। 3.65 ইন্টু 10⁻, 1 2 3 4 5 6 7 8 9, 10⁹ এত কেলভিন। সহজ ম্যাথ ছিল এটা। আচ্ছা, মিলছে, কিন্তু কনফিউশন ছিল বড় মান দেখে। সূর্যের তাপমাত্রা তো বেশি হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, সবাই লিখে নাও হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, সরি গ্রাহামের ব্যাপন সূত্র। এখানে ব্যাপন সূত্র মানে হচ্ছে আহ একটু কাহিনী আছে এখানে। সেটা হতেছে ব্যাপন সূত্রতে আমরা একটু পরে আসবো। আগে সবাইকে একটু একটা স্লাইড অ্যাড করে একটু বুঝায় আসি যে ব্যাপনের হার বলতে কি বোঝায়। সবাই একটু লিখে নাও ব্যাপনের হার। আচ্ছা, আগে আমরা একটু এইটুকু বুঝাই, একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ, যেই বলো না কেন আর কি, অনুব্যাপন।
তাহলে বাচ্চাকালের জিনিস, যে ব্যাপন এবং অনুব্যাপনের মধ্যে কি কি পার্থক্য আছে? হালকা কিছু পার্থক্য আছে ব্যাপন এবং অনুব্যাপনের মধ্যে। 9-10 যখন পড়তাম তখন এই দুটোর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তাম না? মানে ব্যাপন কি হয়, অনুব্যাপন কি হয়, এই টাইপের জিনিস। তো ওইগুলোতে আমরা না যাই যে ব্যাপন আস্তে আস্তে হয়, অনুব্যাপন জোরে জোরে হয়। ব্যাপন হচ্ছে কি বলে একটা এক্সটার্নাল ফোর্সে হয় না, এমনি এমনি হয়। অনুব্যাপন একটা বাহ্যিক চাপে হয়। কিন্তু মেইন পার্থক্য কি জানো? ব্যাপন যখন হয় তখন একই চাপীয় মাধ্যমে হয়। একই চাপীয় মাধ্যম মানে ধরো তুমি পারফিউম লাগায় আছো, এখন পারফিউম থেকে তোমার থেকে স্মেল আমার নাকে আসছে। তো তোমার এমন তো না যে তোমার ওখানে চাপ বেশি আমার এখানে চাপ কম, এই জন্য তোমার ওখান থেকে পারফিউমের স্মেল আমার নাকে আসছে, ব্যাপারটা এমন না। এমনি এমনি আসছে। তো ব্যাপনের ক্ষেত্রে হয় কি, একই চাপীয় মাধ্যমে ছড়ায়, বুঝছো? এই হচ্ছে সাইন্টিফিক মেইন ডিফারেন্স। একই চাপীয় মাধ্যমে ছড়ায়। যদি একই চাপীয় মাধ্যমে ছড়ায় তখন সেটাকে আমরা ব্যাপন বলি। আর অনুব্যাপন কিন্তু একই চাপীয় মাধ্যমে ছড়ায় না। ধরো ফুটবল যখন হচ্ছে ফুটো হয়ে যায় তখন কি খুবই উচ্চ চাপে গ্যাস বের হয়ে যায় না? তো অনুব্যাপনে কি হয়, উচ্চ চাপ থেকে উচ্চ চাপ থেকে কোন দিকে যায় ভাই, নিম্নচাপের দিকে যায়। সবাই কি ডিফারেন্সটা কি বুঝতে পারছো? অনেকে না ব্যাপন অনুব্যাপন পড়ে একেবারে হতেছে মানে ফাটাই ফেলে, কিন্তু এই যে এইটুকু সে হচ্ছে মাথায় রাখে না বা এইটুকু সে জানে না যে ব্যাপন এক্স্যাক্টলি কোনটা, অনুব্যাপন এক্স্যাক্টলি কোনটা। তো যখন হতেছে একই চাপীয় মাধ্যমে, যেমন ধরো রান্নাঘর থেকে খাবারের স্মেল আমাদের নাকে আসে, কিভাবে আসে? ওইখান থেকে চাপ বেশি, আমাদের এখানে চাপ কম না, এমনি এমনি আসে। বাতাসের কণাগুলো ছড়ায় যায়। যখন একই চাপীয় মাধ্যমে ছড়ায় তখন সেটা ব্যাপন বলা হয়। নবনী বলছে মিডিয়াও তো সেম থাকে, হ্যাঁ এখানে মিডিয়াও সেম থাকে। চাপীয় মাধ্যম যদি সেম থাকে, সেম মিডিয়া না হলে তো চাপীয় মাধ্যম সেম থাকে না। আর উচ্চচাপ থেকে নিম্নচাপ হলে সেটাকে অনুব্যাপন বলা হয়। এবার আসি, আমরা একটু শিখবো ব্যাপনের হার। এই পাশে আমি ছোট করে একটু শিখাই দিই। ব্যাপনের হার না শিখলে গ্রামের সূত্র শিখতে পারবা না। এটাকে বলা হয় ডিফিউশন রেট। ব্যাপনের হার সিম্বলাইজ করা হয় কি দিয়ে? আর দিয়ে। যে কোনো কিছু যদি হার বলে আর কি, হার মানে কি সময়ের সাথে পরিবর্তন, তাই না? তাহলে সময়ের সাথে ব্যাপন যখন হয় তখন গ্যাসের আয়তন তো পরিবর্তন হয়, তো ব্যাপনের হার মানে হচ্ছে ভি বাই হচ্ছে টি। একক সময়ে যে আয়তন গ্যাস ছড়াই যায় বা একক সময়ে যে আয়তন গ্যাস ব্যাপিত হয়। এখান থেকে তুমি যদি একটা ইকুয়েশন বানাও তাহলে ইকুয়েশন কি দাঁড়ায়? ইকুয়েশন দাঁড়ায় আর 1 বাই হইতেছে আর 2, যেহেতু ভি উপরে আছে ভি 1 বাই হইতেছে ভি 2 সমান টি 2 বাই হইতেছে টি 1। কেন? যেহেতু টি নিচে আছে মানে আর এবং টি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আর এবং টি যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে উপরে নিচে উল্টে যাবে। তো কাহিনী হইতেছে তোমাদের অনেকেরই এখানে একটা মিসকনসেপ্ট থাকে। আমাকে বলো তো ভাই, এটা কি পাত্রের আয়তন নাকি ব্যাপিত গ্যাসের আয়তন? কি মনে হয়? কমন সেন্স অ্যাপ্লাই করো। অনেক সময় এমন থাকে যে পাত্রের আয়তনও দেওয়া থাকে, কতটুকু গ্যাস বের হয়ে গেছে সেটাও দেওয়া থাকে। খবরদার, এটা কিন্তু পাত্রের আয়তন না, এটা কতটুকু ছড়াই গেছে সেই আয়তন আর কি, ঠিক আছে? তো একটু বলে দিই, এটা হইতেছে ব্যাপিত গ্যাসের আয়তন। মানে যে গ্যাসটা ছড়াই গেছে ওইটার আয়তন, পাত্রের আয়তন না। আর ওই টি মানে হচ্ছে টেম্পারেচার না, ওই টি মানে হচ্ছে টাইম। তাহলে আমি একটু সংক্ষেপে রিভিউ করি। যখন একই মিডিয়াতে ছড়ায় বা একই চাপীয় মাধ্যমে ছড়ায় তখন সেটাকে ব্যাপন বলা হয়। আর যখন উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায় তখন সেটাকে আমরা নিঃসরণ বা ইফিউশন বা অনুব্যাপন বলে থাকি। আর ব্যাপনের হার মানে হইতেছে ভি বাই টি। তাহলে আর 1 বাই আর 2 সমান ভি 1 বাই ভি 2 টি 2 বাই টি 1, এই ইকুয়েশনটা একটু মনে রেখো। এবার সেই গ্রাহামের ব্যাপন সূত্র। এই মিডিয়া সেম থাকার বিষয়টা বুঝে নাই তানজিলা তাবাসসুম, আয় হাই। মানে হইতেছে ধরো ভ্যান বা সাইকেলের চাকা যখন হচ্ছে পাংচার হয় তখন কি ভেতর থেকে গ্যাস বের হয়? কেন বের হয়? কারণ ভেতরে গ্যাসের চাপ বেশি, বাইরে গ্যাসের চাপ কম। এই জন্যই তো ভেতর থেকে গ্যাস বাইরে বের হচ্ছে। তো এই যে উচ্চ চাপীয় মাধ্যম থেকে নিম্ন চাপীয় মাধ্যমে আসছে এটাকে আমরা নিঃসরণ বলি। কিন্তু তোমার পাশে কেউ পারফিউম লাগালে তোমার নাকে তো গন্ধ আসে। তো সে আর তুমি তো একই মাধ্যমে আছো, এমন তো না যে ওর চাপ বেশি
তুমি কম চাপীয় মাধ্যমে আছো দেখে ওর ওখান থেকে গ্যাস ঠেলে ঠেলে তোমার নাকে আসছে না, এটা এমনিতেই ছড়াচ্ছে, ব্রাউনীয় গতি অনুযায়ী ছড়ায় আর কি। এই জন্য এটাকে আমরা বলতেছি একই চাপীয় মাধ্যম। এবার সবাই একটু গ্রাহামের ব্যাপনের সূত্রটা লিখে নাও। আমাকে বলছে স্থির তাপমাত্রাও চাপে, মানে তাপমাত্রা তুমি যদি পরিবর্তন না করো তাহলে স্থির তাপমাত্রাও চাপে। কি হয়েছে? স্থির তাপমাত্রাও চাপে হইতেছে। আচ্ছা, কোনো গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি জানি না তোমরা যদি আমি পড়ানোর আগে কোথাও পড়ে থাকো, কখনো কি খেয়াল করছো যে আমরা খুবই নাম বলি যে গ্রাহামের ব্যাপন সূত্র, সিলিন্ডার থেকে যখন গ্যাস বের হয় তখন জীবনও ব্যাপিত হয় না, তখন নিঃসরিত হয়। তো সূত্র আসলে বলি ব্যাপনের জন্য, কিন্তু সেই সেম সূত্র কিন্তু নিঃসরণের জন্য ব্যবহার করা হয়। এটা কি কেউ খেয়াল করছে কখনো? কারো কি মাথায় আসছে? মানে আমি তোমাকে হয়তো করাই নাই এখনো, বাট এটা তো আসলে পড়ছো আগে কোথাও না কোথাও, তো পড়ার কথা, সেটা ফিজিক্সে হোক কেমিস্ট্রিতে হোক। তো তুমি যখন কোথাও পড়বা তখন দেখবা যে হইতেছে আহ, সূত্র যদিও উনি ব্যাপনের ক্ষেত্রে বলছে, বাট এই সেম সূত্র হইতেছে ব্যাপন এবং অনুব্যাপন দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এবং উনি আসলে কি বলছে, ব্যাপনের হার দেখো, ব্যাপনের হার মানে আর কার সমানুপাতিক, ওই গ্যাসের যে ঘনত্ব, ধরলাম ঘনত্ব হচ্ছে ডি, সো ডি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে সূত্র বানাইতে পারি আর 1 বাই হইতেছে আর 2। আবার এখান থেকে আরেকটা সূত্র আনা যায়, দেখো তো, এখান থেকে আমি এটা আনতে পারি কিনা, আর সমানুপাতিক √1/m। কারণ কি, এই ঘনত্ব বেশি হইলে কি হয়, ভর বেশি হয় না? বুঝো কিনা যে ঘনত্ব বেশি হইলে ভরও বেশি হয়। তাহলে ঘনত্ব যদি বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়, ভরেরও কি হবে, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন অনেকগুলো ইকুয়েশন দেখলাম, সবগুলো ইকুয়েশনকে তুমি যদি একসাথে করো তাহলে ধরো কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় হচ্ছে এইটা, আর 1 বাই হইতেছে আর 2 সমান আগের স্লাইডে যেটা দেখাইছিলাম সেটা একটু নিয়ে আসি, V1 বাই হইতেছে V2 সমান T2 বাই হইতেছে T1 ব্যস্তানুপাতিক সমান √D2/D1 ব্যস্তানুপাতিক সমান √M2 বাই হইতেছে M1। এটা হচ্ছে আমাদের দিন শেষে ফর্মুলা দাঁড়ায়। সমস্যা নেই, এটা মুখস্থ করতে হবে না, আমি রিভিউ করব, শুধু তুলে নাও। তাহলে কি ছিল, আমি একটু সংক্ষেপে রিভিউ করে দেই। সেটা হইতেছে যে কোন একটা গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা গ্রাহাম নিজেই বলে দিয়েছেন। এখন আমি জানি যে ঘনত্ব এবং এম, ভাই এই দূরত্ব আবার সমানুপাতিক। কারণ কি, গ্যাসের ভর বেশি হলে ঘনত্ব বেশি হয়, ভর কম হলে ঘনত্ব কম হয়, এটা তো স্বাভাবিক তাই না? সো ঘনত্ব এবং এম যদি সমানুপাতিক হয় তাহলে সে যদি ডি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়, মানে যে রাশি ডি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক সেই রাশি এম এরও বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। এটা খুব ইজি পিজি লেমন স্কুইজি কনসেপ্ট। এবং এই যে দিন শেষে যে একটা ইকুয়েশন বানাইলাম আর 1 বাই আর 2 সমান V1/V2, এটা তুমি আগের স্লাইডে দেখে আসছো, এই যে যে V1/V2 সমান T2/T1, উল্টে গেল। আর যেহেতু এই দুটো ব্যস্তানুপাতিক, এই দুটো তো উল্টে যাবে। তো আমি আসলে কি করব, আমি এখানে যেটা করছি সেটা হইতেছে, তুষ্টি বলছে ভাই আগের দিনের ম্যাথ গুলোর আনসার কি একটু মিলাই দিবেন।
একজন শুরুতে এটা নিয়ে কথা হয়েছে, সম্ভবত ছিল না। একজন হইতেছে বলতেছিল যে ভাই একটা ম্যাথ পারেনি, ওটা করাই দিছে, তুমি করো, গ্রুপে দাও, যদি হচ্ছে না পারো বা না মিলে তাহলে হচ্ছে আমি এখানে সলভ করাই দেবো না। R1/R2 V1/V2, ও যেটা বলতেছিলাম, আমি যখন তোমার মতো স্টুডেন্ট ছিলাম, এই সূত্রটা না আমি পুরোপুরি মুখস্থ রাখতাম না। আমিও তোমাকে বলবো, তুমি শুধু মনে রাখো ডি এর উপর একটা রুট হয়, এম এর উপর একটা রুট হয়। বিশ্বাস করো ভাই, বাকি ফর্মুলা গুলো অঙ্ক করার সময় তুমি নিজেই বানাইতে পারবা। আবারও বলতেছি, এই সূত্র মানে একেবারে পাই টু পাই মুখস্থ করা লাগবে না। তুমি শুধু মনে রাখো ডি এর উপর একটা রুট ওভার হয়, এম এর উপরে রুট ওভার হয়, বাকি দেখো ওই সিচুয়েশন বুঝে সূত্র বানানো যাবে। যেমন ধরো একটা ম্যাথ দেখলেই বুঝতে পারবা, এই ম্যাথটা একটু লিখে নাও। সবাই লিখে হলে একটু ডান লিখো। ওকে, ডান। আমরা একটু দেখি। 25°C তাপমাত্রায় একটি পাত্রে 50 kPa চাপে 10 লিটার এ গ্যাসের ভর দেওয়া আছে। তাহলে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ভর দেওয়া আছে। অপর একটি পাত্রে 200 kPa চাপে 1 লিটার বি গ্যাসের ভর দেওয়া আছে এত। গ্যাস দুটির ব্যাপনের হারের ওই অনুপাত হবে না, কি অনুপাত হবে, নির্ণয় করো। তা আমি যখন এই টাইপের ম্যাথ করব, মানে দুইটা গ্যাসের ব্যাপনের হারের অনুপাত বের করতে বলছে, এইখানে সবার একটু মিসকনসেপ্ট থাকে, একটা কনফিউশন থাকে, কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। অনেকে মনে করে যে ভাইয়া একটা গ্যাস আছে হচ্ছে 200 kPa চাপে, আরেকটা গ্যাস আছে 50 kPa চাপে, তাহলে যে 200 kPa চাপে আছে সেটা তাড়াতাড়ি বের হবে। এটা কার মনে হইতেছে একটু বলো তো। মানে ভাইয়া যেটা 200 kPa চাপে আছে, অনেক বেশি চাপে পাত্রের মধ্যে আছে, সিলিন্ডারে আছে, এটা তো তাড়াতাড়ি বের হবে। না, হ্যাঁ তাড়াতাড়ি বের হবে যদি তুমি ওই শর্তে বের করো। কথা হচ্ছে এই টাইপের প্রশ্ন যখন করা হয় তখন ইনডিরেক্টলি মিন করানো হয় যে বাবা, ওই দুইটা গ্যাসকে যদি আমি একই শর্তে ব্যাপিত করতে দিতাম তাইলে কে তাড়াতাড়ি ব্যাপিত হইতো। বুঝো কিনা? যে ব্যাপারটা হচ্ছে এরকম, যে দুইটা গ্যাসকে আমি যদি একই শর্তে ব্যাপিত হইতে দেই, মানে কি একই তাপমাত্রায় রেখে, একই চাপীয় মাধ্যমে রেখে তারপর যদি ব্যাপিত হতে দেই, তাইলে কে বেশি ব্যাপিত হবে সেইটা আমাকে বের করতে বলছে। তাইলে যখন আমি একই শর্তে দিব তখন বলো তো শুধু ভ্যারি করবে কোন রাশিটা? চিন্তা করো, চিন্তা করো সবাই। আমি যদি একই শর্তে ব্যাপিত হইতে দিই, জাস্ট একটা রাশি ভ্যারি করে, সেটা হতেছে গ্যাসের আণবিক ভর বা মোলার ভর। সো ভাই আমাদের ইনডিরেক্টলি বলছে এই গ্যাসের আণবিক ভর বের করো, ওই গ্যাসের আণবিক ভর বের করো, তারপরে তুলনা করো। তাহলে আণবিক ভর বের করে সমস্ত রাশি আসলে দেওয়া আছে। আমি যদি এই গ্যাসের জন্য বের করি, ধরো এই গ্যাসের জন্য আণবিক ভর বের করব, তাহলে পি এম সমান হইতেছে, সরি পিভি, ডাব্লিউ বাই এম ইন্টু আর টি। পি এর মান দেওয়া আছে 50 kPa, 50কে আমরা 101.325 দিয়ে ভাগ করলাম। ভি এর মান দেওয়া আছে 10 লিটার। উপরে ডাব্লিউ এর কি কোনো মান দেওয়া আছে? 8.885। এম, আর এর মান হচ্ছে 0.0821।
আর তাপমাত্রা হচ্ছে 298। এখান থেকে যদি আমি এম বের করি, 8.885 ইন্টু 0.0821, 298 ইন্টু হচ্ছে 101.325 বাই হচ্ছে 500। এখানে থাকে 44। জাস্ট একটা অংশ পাইলাম, মানে এটা কার্বন ডাই অক্সাইড মিন করছে। এই একই ভাবে তোমার কাজ হচ্ছে কোনটা, তোমার কাজ হচ্ছে বি গ্যাসের জন্য আণবিক ভর বের করা। একদম সেম টু সেম ভাবে বি গ্যাসের আণবিক ভর বের করব। আহ কেজিতেই নিতে হবে না, কেজিতে নিতে হবে না, আমরা গ্রামে বের করছি। তুমি যখন লিটারে টেমে নিবে তখন গ্রামে বের হবে। সো বি গ্যাসের জন্য হইতেছে, যদি ভ্যালু বসাই, পিভি সমান হইতেছে ডাব্লিউ বাই এম ইন্টু হচ্ছে আর ইন্টু টি। তাহলে পি এর মান কি দাঁড়ায়, পি এর মান দাঁড়ায় হইতেছে 200 কিলো প্যাসকেল। সো 200 বাই হইতেছে 101.325। ভি এর মান দাঁড়াইতে হইতেছে 1 লিটার। আমরা ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 2.423, এম বের করব, ইন্টু 0.0821। আর তাপমাত্রা হচ্ছে, কি বলছে, অপর একটি পাত্রে তাপমাত্রা দেওয়া নেই, মানে হচ্ছে 298, ওই ওই তাপমাত্রায়। এখানে থাকে হচ্ছে 2.423, আর নিচে হচ্ছে 200। এখানে থাকে 30। এম, এখানে একটু এ নেই আর কি, এম এ, এখানে এম বি সমান হচ্ছে 30। এই হচ্ছে আমাদের আরেকটা ভর পাইলাম। এবার বলতেছে কোন গ্যাসের ব্যাপনের হারের অনুপাত বের করো। মানে এ এবং বি এর অনুপাত বের করতে হবে। তাহলে যদি অনুপাত বের করি, তাহলে আর এ বাই হইতেছে আর বি। তোমাদেরকে বলছিলাম যে শুধু মনে রাখবা এর উপরে রুট আছে, আর কিছু মনে রাখা লাগবে না। ইকুয়েশনটা তুমি নিজে বানাইতে পারবা। এমনি তোমার মনে আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বাট তারপরে ধরো তোমার যদি ওই সমীকরণ মনে নাও থাকে, তাহলেও বোঝা যায় না ভাই, যার ওজন বেশি সে আস্তে দৌড়ায়, মানে তার ব্যাপনের হার কম। আবারও বলতেছি, যার ওজন বেশি সে আস্তে আস্তে দৌড়ায়, তার ব্যাপনের হার কম হবে, মানে ব্যস্তানুপাতিক। ওজন বেশি বা ভর বেশি, ব্যাপনের হার কম। তাহলে ব্যস্তানুপাতিক মানে হইতেছে বি এটা যাবে উপরে 30, আর নিচে হচ্ছে 44, 0.82, 0.82। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই টাইপের যদি কখনো কোনো ম্যাথ আসে, এই টাইপের অনেক ম্যাথ বোর্ড পরীক্ষা আসে বা অ্যাডমিশন টেস্টে আসে, তোমার কাজ হচ্ছে এম বের করা। এম বের করে তারপরে হচ্ছে কম্পেয়ার করা। যদি এমনও বলতে পারতো যে কোনটির ব্যাপনের হার বেশি বের করো, তাই সেই ক্ষেত্রে সেম নিয়মেই তুমি করতা। আমরা নেক্সট ম্যাথে যাই। এটা 290 সেকেন্ড করে দাও। ম্যাথটা একটু লেখা হইলে আমাকে বলো।
আচ্ছা, এই ম্যাথে বলছে 100 ml আয়তনের একটি গ্যাস এ একটি সূক্ষ্ম ছিদ্র দিয়ে ব্যাপিত হয়। এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে গ্যাস কিন্তু আসলে নিঃসরিত হয়, বুঝছো? ব্যাপিত হয় না, যাই হোক, ব্যাপার না ওটা। ব্যাপিত হতে 290 সেকেন্ড সময় লাগে। একই অবস্থায় একই আয়তনের, আয়তন কিন্তু সেম, খেয়াল করছো? এখানেও 100 ml দেওয়া আছে, এখানেও 100 ml দেওয়া আছে। সো আয়তন এই অঙ্কে কোনো পার্থক্য তৈরি করবে না। কার্বন ডাই অক্সাইড ব্যাপিত হইতে 230 সেকেন্ড সময় লাগে। তাহলে এই গ্যাসের আণবিক ভর কত? তার মানে আমাকে বলছে 100 ml কার্বন ডাই অক্সাইড এই গ্যাস ব্যাপিত হইতে 290 সেকেন্ড সময় লাগে। আবার ওই একই আয়তনের কার্বন ডাই অক্সাইড ব্যাপিত হইতে 230 সেকেন্ড সময় লাগে। তাহলে আমাকে বলছে এই গ্যাসের আণবিক ভর কত। তার মানে তোমাকে সময় এবং এম, এই দুইটা রাশি নিয়ে ডিল করতে হবে। যেমনটা বলছিলাম যে এই সূত্র মুখস্থ করা লাগে না, শুধু মনে রাখবা তোমার কাজ করতে হবে এম নিয়ে, আর তোমার কাজ করতে হবে টি নিয়ে। কারণ ভি এখানে কোনো পার্থক্য না, ডি এখানে কোনো পার্থক্য না, তাই তো? এবং তোমাকে এটা মনে রাখতে বলছিলাম যে এম এর উপর একটা রুট আছে। তো ধরো এম অফ এ বাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এম অফ সিও টু, রুট দিলা। এবার সমীকরণ তোমার নিজে বানাও। চিন্তা করো তো, যার ভর বেশি তার দৌড়াতে কি বেশি সময় লাগে না কম সময় লাগে? এটুকু চিন্তা করো। যার ভর বেশি তার দৌড়াতে বেশি সময় লাগে, ভর বেশি, বেশি সময় লাগবে, ভর বেশি বেশি। তাহলে এ পাশেও বেশি এ পাশেও বেশি, মানে সমানুপাতিক। সমানুপাতিক মানে এখানে টি অফ এ হবে আর টি অফ সিও টু হবে। কেউ যদি ওই সমীকরণটা মুখস্থ করে রাখে এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কেউ যদি হইতেছে কনসেপ্টটা শিখে আর ওই টেকনিকটা শিখে, ও কিন্তু ভাই ভুল করার সম্ভাবনা নাই, ওই পরীক্ষার হলে চিন্তা করলেই সমীকরণ বানানো যাবে। তাহলে কি হইলো? এম অফ এ, এটা তো বের করবোই আমরা। কার্বন ডাই অক্সাইডের ভর তো 44 আমরা জানি, সমান এর সময় লাগে 290 সেকেন্ড, কার্বন ডাই অক্সাইডের সময় লাগে 230 সেকেন্ড, তার আবার একটা স্কোয়ার হবে। এই যে এখানকার স্কোয়ার এখানে মানে রুট হয়ে স্কোয়ার হয়ে গেল। তাহলে 290 ভাগ হচ্ছে 230, তার হচ্ছে স্কোয়ার, গুণন হচ্ছে 44। এটা থাকে হচ্ছে 70 থাকে আর কি, 69.95। এটাকে 70 লিখলেও হয়, কারণ আণবিক ভরগুলো তো সবসময় পূর্ণ সংখ্যাই দেওয়া থাকে নর্মালি। খুব কম গ্যাসই আছে যাদের আণবিক ভর পূর্ণ সংখ্যা থাকে না। ফাইল সেভ হইতে অনেক সময় নিচ্ছে, 70 নম্বর স্লাইডে আছি আমরা। আচ্ছা, এবার দেখো একটা বিখ্যাত ম্যাথ। বিখ্যাত ম্যাথ মানে হইতেছে ছোটবেলা থেকে এই ম্যাথ করে আসছো। অনেকে হয়তো বুঝোই নাই যে এই ম্যাথে কিছু ঝামেলা ছিল। মানে ধরো আমি এই পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, আর এই পাশে আমি অ্যামোনিয়া নিলাম, ধরে নাও আর কি। আর এটা হইতেছে একটা 10 মিটার একটা নল, বুঝছো? এবং তোমাকে এই প্রশ্ন দিয়ে বলছে যে কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে। কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে, এই হচ্ছে প্রশ্ন। এখন এক পাশে এইচসিএল আছে, এক পাশে অ্যামোনিয়া আছে। দেখো এইচসিএল এর, হ্যাঁ এটা এসএসসি তে ছিল, কিন্তু এসএসসি তে তোমাদের কিছু কনসেপচুয়াল ঘাপলা ছিল, তোমরা হয়তো বুঝতা না, তো সেগুলো হচ্ছে আমি এখানে ধরাই দিব। এইচসিএল এর ভর 36.5 আর অ্যামোনিয়ার ভর 17।
তাহলে আমরা তো জানি যে অ্যামোনিয়ার কাছাকাছি, সরি অ্যামোনিয়া না, অ্যামোনিয়ায় বেশি বেশি দৌড়াবে আর কি, বুঝছো? HCl এর কাছাকাছি মিলিত হবে, HCl কম কম দৌড়াবে, ভারী গ্যাস তো, গায়ে পায়ে ভারী বেশি। কিন্তু কথা হচ্ছে আমাকে তো এক্স্যাক্টলি বের করতে হবে যে কোথায় মিলে। তো ধোঁয়া মানে কি, ধোঁয়া মানে হইতেছে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, মানে অ্যামোনিয়া আর HCl মিলিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, তারপরে ধোঁয়া তৈরি হবে। তা আমি ধরে নিচ্ছি যে HCl থেকে X দূরত্বে মিলিত হবে, মানে কিছু একটা তো ধরে নিতে হবে তাই না? তো ধরলাম যে HCl থেকে X দূরত্বে মিলিত হইলো। তাহলে এই পাশে কত হবে? এই পাশে হবে হইতেছে 10 - 6, তাই না? এবং তোমরা কি বুঝো যে x এর মানটা অবশ্যই 5 থেকে ছোট হবে? অনেক সময় এমন হতে পারে যে তুমি ডিউতে পরীক্ষা দিতে গেছো বা এমন কোথাও পরীক্ষা দিতে গেছো যেখানে ক্যালকুলেটর নাই। তো সেখানে তো ভাই হতেছে আমরা একটু বুঝাবো যে হইতেছে এই x এর মানটা এমন হতে পারে যে অপশন গুলোতে সবগুলো উত্তর 5-এর বেশি, শুধু একটা উত্তর 5-এর কম, তো সেটাই হচ্ছে উত্তর, কারণ অর্ধেকের থেকে ছোট হবে। HCl তো কম দৌড়ায়। এখন যখন গ্যাস মিলিত হবে আসলে কি হয়, HCl এই পাইপ বরাবর হচ্ছে ব্যবহৃত হয়। সো HCl আসলে কি কভার করে দেখো, HCl এতটুকু আয়তন কভার করে, এই যে এতটুকু আয়তন কভার করে, HCl এর এতটুকু আয়তন কভার করে, খবরদার HCl কিন্তু দৈর্ঘ্য কভার করে না। আর অ্যামোনিয়া এই যে এতটুকু আয়তন কভার করে, তারপরেই না এরা মিলিত হয় তাই না? সো মিলিত হওয়ার প্রসেস তো আয়তন কভার করে সামনে যাচ্ছে। তাহলে আমি যদি বলি এখানে আমাদের কি কি নিতে হবে, আমাদের নিতে হবে হইতেছে গ্যাসের যেহেতু আণবিক ভর চাইছে, মানে আণবিক ভর দেওয়া আছে এম নিতে হবে। তাহলে আমি বলতে পারি √m of HCl বাই m of অ্যামোনিয়া সমান, আর এগুলো আমি সবাইকে বলবো অন টু দিও না। অন টু দিলে কয়েক লাইন পরে নিজেই ভুলে যাবা যে কারে অন ধরছিলা কারে টু ধরছিলা। তার থেকে সিম্বল দিয়ে রাখো, একেবারে শেষ লাইনে গেলেও তোমার তো সিম্বলই আছে। বলছিলাম সূত্র মুখস্থ করতে হবে না, দেখো যার ভর বেশি সে কি বেশি ব্যবহৃত হয়? আনসার হচ্ছে না। যার ভর বেশি সে তো কম কম ব্যবহৃত হয়। তাহলে কম কম ব্যবহৃত হয় মানে কি, তার ব্যাপনের আয়তনও কম হবে। তাহলে ভর বেশি আয়তন কম, ভর বেশি আয়তন কম, ভর বেশি আয়তন কম, মানে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হইতেছে এইটা, ভি অফ অ্যামোনিয়া আর নিচে হইতেছে ভি অফ HCl। এখন এখানে ভি মানে কি, ভি মানে হইতেছে এইটা যে আমরা জানি এ, এই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া। এ ইন্টু এখানে হবে 10 - x, আর এখানে এ ইন্টু এক্স হবে, যে এটা কাটাকাটি যায়। তো অনেকে না না বুঝে সরাসরি 10 - x আর এক্স নাই, হয়তো তার অঙ্ক হয় কিন্তু অনেক সময় মানে সে বুঝে না যে এখানে আসলে দুইটা প্রান্তের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেই দুটো আসলে সমান ছিল দেখে কাটাকাটি হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো আমি কি বোঝাতে যাচ্ছি? 36.5, এটা হচ্ছে 17, 10 - x বাই হইতেছে এক্স। ভাইয়া এমনে চিন্তা করা যায় না যে এক্স মিটার ক্রস করে টি টাইমে, না সময় নিয়ে তো এখানে আসলে কথাই কোনো বলা নাই, বুঝছো? 10 - x, এক্স এর মান কত আসে? 4.06। ওই যে আমরা এন্টিসিপেট করছিলাম না যে 5-এর কম হবে, 5-এর কম তো হয়েছে, এত মিটার। আবারও বলে দিই যে গ্যাস কিন্তু তুমি যদি শুধু দৈর্ঘ্য নিয়ে কাজ করো, ধরো বুঝে করো না বুঝে করো, শুধু দৈর্ঘ্য নিয়ে কাজ করলে তুমি মিন করছো যে গ্যাস একেবারে তীরের মতো ছুটে যায়, গ্যাস রশ্মি মতো যায় না, গ্যাস তো রশ্মির মতো যায় না, গ্যাস আয়তন কভার করে যায়। এই জন্য তোমাকে কি নিতে হবে, এখানে আয়তন নিতে হবে। সবার কি ক্লিয়ার হয়েছে? এটা লিখে না, পরের ম্যাথটা হচ্ছে আমাকে ডেটা দিতে হবে, ডেটা না দিলে পরের অঙ্ক মিলবে না। তো এখানে আমি পণ্ডিতে করে অঙ্ক করে দিলেই হবে না। এই অঙ্কটা হচ্ছে, দেখো আমি একটু ডেটা দিই, ডেটাটা হইতেছে এরকম একটা ছবি আঁকবা সবাই, এবং ছবিতে কিছু কথা আছে। প্রথমত এই যে যে দূরত্বটা,
এই দূরত্ব তোমাকে দেওয়া আছে হচ্ছে 5 মিটার, সব মিটার এককে। মানে একটু রেগুলার শেপ থেকে ইরেগুলার শেপে আমরা যাচ্ছি। তোমাকে হইতেছে এই ব্যাসটা দেওয়া আছে হচ্ছে, এটাও 5 দেওয়া আছে। তোমাকে এইখানকার যে ব্যাস সেটা 2 দেওয়া আছে। আর এইখানকার যে দৈর্ঘ্য সেটা 10 দেওয়া আছে, পুরোটার দৈর্ঘ্য 10। তারপরে তোমাকে এটা 5ই দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 6। এই পাশে হচ্ছে অ্যামোনিয়া, আর এই পাশে হচ্ছে HCl। একই প্রশ্ন, কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে? প্রশ্নটা তুলে না সবাই। এটা আগের মতো তো সহজে মিলবে না, কিন্তু এখানে কাহিনী আছে। তোলা হইলে বইলো। এবার আসো, দেখি ম্যাথের মেইন অংশে আসে। তো ভাইয়া কাহিনী হইতেছে, এবার আমি জানি যে HCl এর কাছে কোথাও মিলিত হবে, কিন্তু এটা তো আর তোমার আগের মতো রেগুলার শেপ না, যে সিমেট্রিক শেপ না, এই পাশের এই পাশের এই কাটাকাটি যাবে। তাহলে এবার তোমাকে কাহিনী কি হবে জানো? দেখো তো তুমি শেপ গুলো ধরতে পারো কিনা, যে কোথায় কি শেপ দেওয়া আছে। এই যে বাম পাশে, এটা একটা অর্ধগোলক না, বুঝো? একটা অর্ধগোলক। এই অর্ধগোলকটাকে প্রথমে ফুলফিল করতে হবে। সো এই গ্যাসটা, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস, প্রথমে অর্ধগোলককে ফুলফিল করবে। এরপরে অর্ধগোলকের পরে দেখো, এটা একটা কোণক, বুঝো? এটা 3D ছবি আর না আর কি, 2D ছবি, বাট এটা একটা কোণক। গ্যাসটাকে কোণককে ফুলফিল করতে হবে। তারপরে ধরলাম যে এই হচ্ছে সিলিন্ডার আর কি, এটা সিলিন্ডার। এবং তুমি ধরে নাও যে এই সিলিন্ডারের এই পর্যন্ত গিয়ে তারা মিলবে। তাহলে এই সিলিন্ডারের আয়তনও কভার করতে হবে। তাহলে যদি ওই অ্যামোনিয়ার সাথে তাকে মিট করতে হয় বা স্মোক তৈরি করতে হয়, তাহলে প্রথমে একটা অর্ধগোলক, তারপরে একটা কোণক, আর তারপরে একটা সিলিন্ডার, এই পর্যন্ত তাকে যেতে হবে। এই পাশে একটা অর্ধগোলক, একটা কোণক আর একটা সিলিন্ডার, এই পর্যন্ত যেতে হবে। তো আমি মনে মনে ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি যে এই পাশ থেকে সে, অন্য কিছু ধরা যাবে না, হ্যাঁ আমার কাছে সলভ করা আছে আর কি। অন্য কিছু ধরলে হিসাব নিকাশ অনেক টাইট হয়ে যাবে আর কি, পারা যাবে কিন্তু হিসাব নিকাশ করে করে বের করতে হবে। এখানে 10 - x হবে। সবাই একটু কমেন্ট করো এই পর্যন্ত বুঝছি কিনা। একটু কমেন্ট করো যে এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা, কনসেপ্টটা বুঝছি কিনা। প্রথমে একটা অর্ধগোলক, তারপরে একটা কোণক, তারপরে হচ্ছে একটা সিলিন্ডার, এটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমার কি কি লাগবে? আমার লাগবে হইতেছে আয়তন। দেখো আমার আয়তন লাগবে, আর লাগবে এম, কারণ আমাকে গ্যাসের নাম বলে দিছে। গ্যাসের নাম যদি আমি জানি, আণবিক ভর আমি জানি। তার মানে ভাইয়া কি হইতেছে, √ওভার, এই পাশে লিখি, m(H)Cl, আর নিচে √ওভার m(অ্যামোনিয়া). ধরো তুমি ভুলে গেছো যে সমানুপাতিক হবে না ব্যস্তানুপাতিক হবে। সূত্র বানাও, এখানে যার ভর বেশি সে কম আয়তন ব্যাপিত হয়, ভর বেশি আয়তন কম, ব্যস্তানুপাতিক। তাহলে তুমি যেহেতু উপরে নিচে হচ্ছে HCl, এইখানে উপরে নিবা হইতেছে অ্যামোনিয়া যে আয়তন ট্রাভেল করে। এখন অ্যামোনিয়া কোন আয়তন ট্রাভেল করে? অ্যামোনিয়া ট্রাভেল করে হইতেছে প্রথমে একটা অর্ধগোলক। এই অর্ধগোলকের সূত্র কি বুঝো সবাই? গোলকের সূত্র 4/3 πr কিউব। এটা 4/3 এর জায়গায় 2/3 πr কিউব হয়। ভাই 2/3 কই পাইলেন? 4/3 হবে না? না, 4/3 তো গোলকের আয়তন, আমাকে তো 2/3 হচ্ছে অর্ধগোলকের আয়তন। তাহলে কি হবে এখানে? 2/3
2/3 পাই ইন্টু আর কিউব। আর কিউব মানে বুঝো 3 এর কিউব। 3 কেন? এই হচ্ছে গোলকের ব্যাস, মানে ব্যাস তো পুরোটা, এই হচ্ছে গোলকের ব্যাসার্ধ। যেটা কোণকের নিচের ব্যাসার্ধ ওটা গোলকেরও ব্যাসার্ধ, তার মানে 3 হচ্ছে ব্যাসার্ধ। প্লাস এবার কোণকের আয়তন। তোমরা কি কোণকের আয়তনের সূত্র জানো? 1/3 পাই আর স্কোয়ার এল। এই হচ্ছে কোণকের আয়তন। তাহলে এখানে হবে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার। আর মানে কত? আর মানে হচ্ছে 3। আর এল কত? এল হইতেছে 5। আর তারপরে কি? তারপরে হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এল, তাই না? তাহলে সরি, সিলিন্ডারের আয়তন কি? আয়তন হতেছে পাই আর স্কোয়ার এল। তাহলে পাই আর মানে কত? দেখো সিলিন্ডারের আর মানে কিন্তু 1। এই যে সিলিন্ডারের ব্যাস 2, ব্যাসার্ধ তো 1। আর এল কত? এল হইতেছে এখানে 10 মাইনাস এক্স। যতটা কঠিন মনে হচ্ছে পরের লাইনে এতটা কঠিন আর থাকবে না। সবাই এটুকু লিখে নাও, তারপরে আমরা পরের লাইনে আসি। এরপরে তুমি যদি হচ্ছে নিচে নিবা এই সিএল যে পরিমাণ দূরত্ব ট্রাভেল করে। এখন এই সিএল প্রথমে অর্ধগোলক ট্রাভেল করবে। অর্ধগোলক মানে কি? 2/3 নিলাম হচ্ছে 2/3 পাই আর কিউব। এখানে আর মানে কত? আর মানে হচ্ছে 2.5। 2.5 তার হচ্ছে, এইখানে আসলে একটু ভুল হয়ে গেছে, এই পয়েন্টটা নিচে যাবে না, গুণের পয়েন্টটা সবসময় উপরে যায়, বা গুণ সাইনই দিই। পাই ইন্টু 2.5 তার কিউব প্লাস এই কোণকের আয়তন নিতে হবে। কোণকের আয়তন হতেছে 1/3 পাই, তারপর হচ্ছে আর স্কোয়ার। আর মানে 2.5 তার স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত? এখানে এইচ হচ্ছে 5। প্লাস এই সিলিন্ডার, সিলিন্ডার হচ্ছে পাই আর স্কোয়ার এক্স। সো পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু এক্স। ওকে, তারপরে যদি এই লাইনে ভ্যালু বসাই, এখানে হচ্ছে 36.5 আর নিচে হচ্ছে 17। দেখো তো ভাই, সবখানে পাই কাটা যায় না? সব জায়গায় পাই আছে, পাই কমন নিয়ে কেটে দাও। আর খবরদার কেউ বুঝি আবেগের ঠেলায় এই 2/3 এর সাথে এই 2/3 কেটে দিও। মানে আমি দেখছি এরকম অনেকেই করে, এই 2/3 এর সাথে এই 2/3 কাটে, এই 1/3 এর সাথে 1/3 কাটে না, এটা করা যাবে না। কারণ মাঝখানে যোগ সাইন আছে। যদি পাই বাদ দেই তাহলে কি থাকে? আর এখানে 3 আর 3 এর কিউব আছে, সো 3 এর স্কোয়ার থাকে আর কি। তাহলে 9 দুগুণা 18 থাকে। দেখছো, ক্যালকুলেশন সহজ হয়ে গেছে। 3 আর 3 এর স্কোয়ার একটা কাটা যায়, মানে এখানে থাকে 15 প্লাস এখানে থাকে 10 মাইনাস এক্স। উপরের লাইনটা অনেক বেশি সহজ হয়ে গেছে। উপরে 6 হবে না? 6 কোথায়? না তো। আর নিচে হবে হইতেছে 2/3 ইন্টু হচ্ছে 2.5 তার কিউব প্লাস, এখানে তো সহজে কাটাকাটি যায় না আর কি, 1/3 ইন্টু 2.5 তার স্কোয়ার ইন্টু 5। আর আর এখানে থাকে হইতেছে এক্স। আচ্ছা, আমাকে অলরেডি একজন আনসার বের করে দিয়েছে। এখানে এক্স এর মান থাকে হইতেছে এইটা, 5.06। যদিও অঙ্কটা অনেক বড়, কিন্তু অঙ্ক কঠিন না, মানে ক্যালকুলেশন বড়, অঙ্ক বড় না। সবাই কি বুঝিয়েছি? ক্লিয়ার সবাই? এটা অ্যাডমিশনের কোশ্চেন, হ্যাঁ।
অ্যাডমিশন আসলে এত বড় কখনোই দেয় না, বা দিলেও এইখানে আসলে আমি উপরের লাইনে দেখছে মানগুলো অনেক সুন্দর মান আসছে, সো উপরের লাইনের মানগুলো কেটে গেছে। যদি অঙ্ক অ্যাডমিশনে আসে নিচের লাইনের মানগুলো এমন ভাবে ওরা দিবে যেন হইতেছে কি বলে, মানগুলো হইতেছে সহজে কাটাকাটি চলে যায়। আর এই সূত্রগুলো মনে রাখা ঝামেলা, এই কেন? গোলকের সূত্র তো সেই ছোটবেলায় পরিমিতিতে পড়ছো, 4/3 π r কিউব, কোনকের 1/3 π r² তার মানে কি হইলো, আমার এক পাশে HCl আছে, এক পাশে অ্যামোনিয়া আছে, এরা দুজন একসাথে মিলেই অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। তো HCl ট্রাভেল করে এই অর্ধগোলক, তারপরে কোনক, তারপরে এই সিলিন্ডার, ধরলাম যে যে এইখানটাতে মিলছে কি ধরো। আর এইটা ট্রাভেল করে হচ্ছে অর্ধগোলক, কোনক, তারপর হচ্ছে সিলিন্ডার। তাহলে এম এর সাথে ভি হচ্ছে ব্যস্তানুপাতিক, এম নিলাম ভি নিলাম। সো এখানে অ্যামোনিয়া যে দূরত্ব ট্রাভেল করে, যেহেতু অ্যামোনিয়া নিচে নিচ্ছে, সো 4/3 π r কিউবের জায়গায় 2/3 π r কিউব, আর মানে হইতেছে যে এইটুকু, 6-এর জায়গায় 3 হয়েছে। তারপর হচ্ছে কোনক, কোনকের আয়তন হতেছে 1/3 π r², 1/3 পাই, আর মানে 3, দেখো এই যে এই হচ্ছে আমাদের 3, আর এল হচ্ছে 5, এল মানে হচ্ছে কোনকের উচ্চতা, আর এখানে πr²h, পাই আর মানে হইতেছে ব্যাস, এখানে 1, আর এইচ মানে হইতেছে দূরত্ব, 10 - 6, নিচে হুবহু ওইভাবে নিচ্ছি, পরে ক্যালকুলেশন। ওকে, সো আমরা 10 মিনিট একটা ব্রেক নেই, তারপরে আবার ফেরত আসি। ওকে, এই ম্যাথ একটু লিখে নেই, এটা বইটা আসছিল, এবং এই ম্যাথটা খুব বিখ্যাত ম্যাথ। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে এই ম্যাথটা খুব পপুলার ম্যাথ ছিল, আমাদের সময়ে ভাইয়েরা উদ্ভাসে এটা করাইতো। ইভেন এই ম্যাথটা বইয়েও আছে, এমন না যে হচ্ছে এটা বইয়ের বাইরের কোনো ম্যাথ, সব বইতে বোধহয় এই ম্যাথটা আছে, এবং সব জায়গায় এটা আসেও, খুব বিখ্যাত ম্যাথ। তোলা হইলে একটু জানায়। আচ্ছা, আমাকে বলছে যে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন গ্যাস একটি ছিদ্র দিয়ে নিঃসরিত হতে 80 সেকেন্ড সময় নেয়। মানে যদি একেবারে পিওর অক্সিজেন হইতো তাহলে 80 সেকেন্ড সময় নিত। একই অবস্থায় পিওর অক্সিজেন না, 20% একটা আননোন গ্যাস মেশানো হয়েছে। মানে বুঝো কিনা অঙ্কটা, প্রথমে আমাকে বিশুদ্ধ অক্সিজেন ছিল, একেবারে পিওর অক্সিজেন, সেটা কত পার্সেন্ট সময় নিত? 80% সময় নিত, আর 80 সেকেন্ড সময় নিত। আর যখন আমি 20% আননোন গ্যাস মেশাইছি, মানে 80% অক্সিজেন, 20% আননোন গ্যাস, তখন সময় লাগে 85 সেকেন্ড। প্রশ্ন বলছে অজানা গ্যাসটার আণবিক ভর কত। এখন এই অংশটুকু পড়ে সবাই একটু চেষ্টা করো তো, যে হইতেছে ওই অজানা গ্যাসটার ভর অক্সিজেন থেকে বেশি না কম, চিন্তা করো। আমি শুধু এইটুকু জানতে চাই, সতেজ অলরেডি আনসার বের করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাকে এটা বলো যে এইখানে যে ডেটা দেওয়া আছে, সেই ডেটা থেকে কিন্তু বের করা পসিবল যে অজানা গ্যাসটা অক্সিজেন থেকে ভারী না হালকা। অবশ্যই অজানা গ্যাসটা অক্সিজেন থেকে ভারী। ভাই কি দেখে বুঝলেন? অঙ্ক কি আপনি করছেন? না, অঙ্ক আমি করি না, অঙ্ক না করে বলা যায়। দেখো, মাত্র 20% মিশে, জাস্ট 20% মিশলেই তার 5 সেকেন্ড সময় বেশি লাগছে। সময় বেশি লাগছে মানে কি, ভারী গ্যাস দেখে তো সময় বেশি লাগছে, এই হচ্ছে মেইন কথা। তাহলে আবার বলতেছে এই অঙ্ক, তোমার অঙ্কের উত্তর হয়েছে কি হয়নি এটা কিন্তু বোঝা যায়। কেমনে বোঝা যায়? আমি যদি দেখি আমার অজানা গ্যাসটার ভর 32-এর থেকে কম আসছে, তার মানে তোমার উত্তর হয় নাই। আর যদি দেখো 32 থেকে বেশি হয়েছে, তাহলে উত্তর হয়েছে। যে এইগুলো আসলে স্মার্টনেস, এইগুলো অনেক সময় এক্সাম হলে তোমাকে হেল্প করে, ক্রস চেক করতে হেল্প করে। তার মানে হইতেছে
আমাকে যেহেতু কি নিয়ে ডিল করতে বলছে, একটা হচ্ছে ভর, আরেকটা হইতেছে আমাকে টাইম। দেখো এই দুটো নিয়ে ডিল করতে বলছে। তাহলে ভর এবং টাইম নিয়ে ফর্মুলা কি? আমি জানি ভরের উপরে হইতেছে সবসময় হচ্ছে রুট হয়, তাহলে দিলাম হচ্ছে রুট, এবং এম অফ মিক্স মানে গ্যাসের মিশ্রণ বাই এম অফ অক্সিজেন সমান, যার ভর বেশি তার সময়ও বেশি লাগে, ভর বেশি সময় বেশি, ভর বেশি সময় বেশি, মানে সমানুপাতিক। সমানুপাতিক মানে হইতেছে এখানে টি অফ মিক্স, একবারই লিখে দিই, টি অফ মিক্স মানে 85, আর অক্সিজেনের জন্য লাগে হচ্ছে 80। তাহলে কি হবে এখানে? এম অফ মিক্স বা এটা তো 32 সমান এখানে 85 বাই হচ্ছে 80, তার আবার কি হবে, তার আবার স্কোয়ার হবে। তাহলে এম অফ মিক্স সমান থাকে হচ্ছে 85/80, তার হচ্ছে স্কোয়ার ইন্টু 32, 36.125। খবরদার কেউ বুঝি বেশি আবেগ আপ্লুত হয়ে যাও যে ভাই আনসার বের হয়ে গেছে, না, এটা কিন্তু আনসার বের হয়নি। এটা আমাদের অজানা গ্যাস না, এটা আমাদের গ্যাসের মিশ্রণ, মানে এর মধ্যে কিন্তু ওই 20% অক্সিজেনও আছে। তাহলে বুঝতে পারি যে এই যে যে ভরটা, এই ভরটা কে তৈরি করে? এই ভরটা তৈরি করে 20% অক্সিজেন আর 20% অজানা গ্যাস, 80% অক্সিজেন, উল্টা বলছিলাম। তার মানে আমাদের যে গ্যাসটা এখানে আছে, সেই গ্যাসটা 20% অজানা গ্যাস এবং 80% অক্সিজেন মিলিত হয়ে এই আণবিক ভরটা তৈরি করে, মানে এটা হইতেছে আণবিক ভর না, মোলার ভর, ওই গ্যাসের মিশ্রণের মোলার ভর। তার মানে আমি বলতে পারি এই যে 36.125, সো যেহেতু অক্সিজেন হচ্ছে 80%, মানে আমি বলতে পারি 0.8, এটাই তো 80%, ইন্টু ওর ভর হচ্ছে 32। দেখো বুঝে কিনা? অক্সিজেন 80% আছে মানে কি 80/100, আর 32 হচ্ছে ওর ভর 32, প্লাস যদি সমান সমান থাকতো তাহলে এর অর্ধেক আর ওর অর্ধেক দিয়ে করতাম, বাট সমান সমান তো নাই। আর ওইটা আছে হচ্ছে আমার 0.2, ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে এম, যেটা আমি বের করতে চাচ্ছি আর কি। এখান থেকে তুমি এম এর মান বের করবা, 52.625, এই হচ্ছে আমাদের আনসার। এবং দেখো তোমার আনসার হয়েছে কি হয়নি? আমরা কিন্তু এন্টিসিপেট করছিলাম অজানা গ্যাসটা আমাদের অক্সিজেন থেকে ভারী হবে, সো 32 থেকে উত্তর বড় হবে। আচ্ছা, এই জায়গাটা বুঝি নাই, 0.8 ভর দিয়ে কেন মাল্টিপ্লাই হলো? ওকে, গুড, ভালো প্রশ্ন করছো। 0.8 দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম, দেখো তো, তোমার যদি হচ্ছে কোন একটা জায়গায় ফরসে তুমি হচ্ছে কোন একটা পিকনিকে, তোমরা অনেকে পিকনিক করছো, সেই পিকনিকে তুমি হচ্ছে ধরো মোট টাকার 40% টাকা দিলা, তাহলে মোট খাওন দাওনেরও 40% তোমার পাওয়া উচিত, তাই না, হিসাব অনুযায়ী, ইনসাফ অনুযায়ী। তাহলে আমার এইখানে যে ভরটা আছে মিশ্রণের আণবিক ভর, তো সেই মিশ্রণের আণবিক ভর কি কে কে কভার করছে? অজানা গ্যাসটা 20% আর অক্সিজেন হতেছে 80%। তাহলে যে যত পার্সেন্ট কভার করছে সে তত পার্সেন্ট ভরে কন্ট্রিবিউট করে। তো 80% কন্ট্রিবিউট করে দেখে 0.8 গুণ করছে ওকে দিয়ে, আর ও 20% কন্ট্রিবিউট করে দেখে 0.2 দিয়ে গুণ করছি। এবার কি বুঝতে পারছি? এরপর লিখে নাও আংশিক চাপ। প্রায় কি বুঝছি যে কেন 0.8 দিয়ে গুণ করা হয়েছে? ওকে, আংশিক চাপ, এখানে একটু কিছু কনসেপ্ট আছে, প্রথমত শর্ত বলি। দেখো এই যে অংশ, অংশ কখন হয়? এটা আমি খুব ভালো একটা উদাহরণ, এটা বাংলাদেশের সাথে রিলেট করে যায়। ধরো কোনো ফ্যামিলিতে একমাত্র সন্তান আছে অনেকে, তো এদের তো উত্তরাধিকার সূত্রে জমি জমা ভাগ করার ক্ষেত্রে তো কোনো অংশ হয় না, তাই না? সব জমি জমা ওই পায় আর কি, এটারে আমরা আংশিক টাংশিক বলার সুযোগ নেই আর কি। তো একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে হইলে আংশিক বলে কিছু হয় না। কিন্তু অংশ কখন হয়? অংশ হয় যখন একাধিক ছেলে মেয়ে থাকবে। তো বুঝতেই পারছো আংশিক চাপ কখন হবে? যখন পাত্রে একাধিক গ্যাসের মিক্সচার থাকবে। এরা কি বিক্রিয়া করবে নাকি বিক্রিয়া করবে না, তোমার কমন সেন্স কি বলে? বুঝলাম ভাই, গ্যাসে একাধিক পাত্রে একাধিক গ্যাস থাকবে, এরা বিক্রিয়া করলে তো আগডম বাগডম অন্য কিছু হয়ে যাবে, বিক্রিয়া করা যাবে না। তো কোনো জায়গায় লেখা দেখবা যে পরস্পর বিক্রিয়াবিহীন একাধিক গ্যাস মিশ্রণ অথবা ইনার্ট গ্যাস মিশ্রণ থাকতে হবে। তো প্রথম শর্তটা লিখে নাও, আংশিক চাপ হইতে গেলে একাধিক গ্যাস থাকাই লাগবে, একাধিক গ্যাস না থাকলে আংশিক চাপ হয় না। আর এই আংশিক চাপ কিন্তু একাডেমিক বলি, অ্যাডমিশন বলি, শর্ট সিলেবাস বলি, ফুল সিলেবাস বলি, সব জায়গায় এটা খুবই ইম্পর্টেন্ট টপিক।
2 নম্বর টপিকটা হচ্ছে আংশিক চাপের জিনিসটা বোঝার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, ধরো আমার কাছে এরকম একটা গ্যাসের চেম্বার আছে বা সিলিন্ডার আছে। সেই গ্যাসের মধ্যে এ গ্যাস আছে, বি গ্যাস আছে। এখন তুমি যদি এই গ্যাসটার ক্ষেত্রে পাত্রে মোট চাপ পাও, সেই চাপটা তো এ বি দুইজনে মিলে একসঙ্গে দেয়, সেটাকে আমরা মোট চাপ বলি। কি বললাম? এ আর বি দুইটা গ্যাস আলাদা করে আছে, আলাদা একই পাত্রে আছে, যারা বিক্রিয়া করে না এবং যারা হইতেছে নিষ্ক্রিয় গ্যাস আর কি, ধরে নাও। এরা পাত্রের দেওয়ালে একটা চাপ এখন দিচ্ছে। কিন্তু যদি এমন হইতো যে এই পাত্রে এই গ্যাসটা একলা থাকতো, এটা কিন্তু বর্তমানে নাই। এটা হচ্ছে অনেক সময় ইংলিশে আমরা উড ইউজ করতাম না, যে হইতেছে আই উইশ, আই উড হ্যাভ, ওই টাইপের যদি থাকতো। এই পাত্রে এ গ্যাস যদি একলা থাকতো, অর বি গ্যাস যদি একলা থাকতো, অর্থাৎ এই পাত্রের সমস্ত আয়তন যদি এ পাত্র এ গ্যাস একলা দখল করত, তখন এ গ্যাস যে পরিমাণ চাপ দিত, এগুলো সব কিন্তু হইতেছে ওই যে অতীতের ভবিষ্যৎ। যে যদি এই গ্যাস একটা থাকতো, তাইলে যদি সমস্ত আয়তন এই গ্যাস একলা দখল করতো, তাইলে সে যে পরিমাণ চাপ দিত, সেটাকে আমরা এই গ্যাসের আংশিক চাপ বলি। দেখো, আমি ওইটাই লিখে দিচ্ছি এখানে। পাত্রে অনেকগুলো গ্যাসের পরিবর্তে যদি একটি গ্যাস থাকতো বা থাকে, অর্থাৎ ওই গ্যাসটি পাত্রের সমস্ত আয়তন একলা দখল করত। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সমস্ত আয়তন যদি একলা দখল করত, তখন সেই চাপটাকে আমরা কি বলি? আংশিক চাপ। আবারও বলতেছি, যে পাত্রে অনেকগুলো গ্যাসের পরিবর্তে যদি একটা গ্যাস থাকে, এবং থাকে বলতে আমি কি মিন করছি, ওই গ্যাসটা পাত্রের সমস্ত আয়তন যদি একলা দখল করত, তাহলে সে যে পরিমাণ চাপ দিত, সেই চাপটাকে আমরা আংশিক চাপ বলি। আচ্ছা, আমাকে বলছে পার্শিয়াল প্রেসার অফ এ গ্যাস বিহেভস অ্যাজ ইফ অকুপাইড দ্য হোল ভলিউম অফ দ্য কন্টেনার। হ্যাঁ, ওই যে অ্যাজ ইফ। এখন একটা ম্যাথ দিলে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমার কাছে এখানে 1 লিটারের একটা পাত্র আছে। পাত্র বলতে একটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার আছে। তো সেখানে আমি কয়েকটা গ্যাসের মিশ্রণ মেশাচ্ছি, 3টা দেখাই আর কি। কি মেশাইছে? আমি ধরো হচ্ছে 2 ATM চাপে, বা হচ্ছে ধরো 300 মিলিলিটার 2 ATM চাপে ফর্সে আমি মেশাইছি হচ্ছে অক্সিজেন। তারপরে হচ্ছে আমি 400 মিলিলিটার 3 ATM চাপে ধরো নাইট্রোজেন মেশাইছি, N2। আর হচ্ছে আমি 200 মিলিলিটার 0.5 ATM চাপে হিলিয়াম মিশাইছি। ওই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা তোলা হইলে সবাই একটু বলো। এবার এখানে স্টুডেন্টদের একটু কনফিউশন তৈরি হয়। পাঠের মোট প্রতিটা গ্যাসের আংশিক চাপ বের করতে বলছে, আর পাঠের মোট চাপ বের করতে বলছে। মানে যদি আংশিক চাপ বের করি, তাহলে মোট চাপ তো ভাই গুণ যোগ করে বের করা যাবে। অনেকে এই চিন্তাটা করে, মানে আমি পাইছি স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্নটা জীবনে বহুবার পাইছি। অনেকে বলে যে ভাইয়া, আমি যদি অক্সিজেনের আংশিক চাপ বের করতে চাই, তাহলে এই 2 ATM আসলে কি? চিন্তা করো তো, প্রশ্নটা খেয়াল করো। প্রশ্ন হতেছে ভাই, যদি আংশিক চাপ বের করতে চাই, তাহলে অক্সিজেনের 2 ATM এটা আবার কি? শোনো, এইটা হইতেছে অক্সিজেনের নিজস্ব চাপ। ভাই নিজস্ব চাপ আবার কি?
অক্সিজেন তো আমি বাতাস থেকে নিয়ে আসিনি, তাই না? অক্সিজেন তো কোনো একটা গ্যাস চেম্বারে ছিল বা সিলিন্ডারে ছিল। সেই সিলিন্ডারেতে ওর চাপ ছিল 2 atm, এবং তখন আংশিক চাপ তো প্রযোজ্যই নাই ওর জন্য, কারণ তখন অক্সিজেন একলা ছিল। বুঝো কিনা? খুবই ক্রুশিয়াল কনসেপ্ট। অনেকে বুঝে উঠতে পারে না যে এই দুইটা কি তাহলে আংশিক চাপ না, না এই দুইটা আংশিক চাপ না, এই দুইটা 300 ml এর চাপ। যখন অক্সিজেন ওখানে একলা ছিল, ওর সাথে অন্য কোনো গ্যাস ছিল না, তো ওর জায়গা তো তখন আংশিক চাপের বিষয়টাই সংজ্ঞায়িত না। তাহলে আমি একটু মার্ক করে দেই যে এখানে যে 2 atm আমরা নিছি, এটা কিন্তু আংশিক চাপ না। এই 2 atm হতেছে অক্সিজেনের নিজস্ব চাপ, বা বাকি যেগুলো আছে সেগুলোর নিজস্ব চাপ। ভাই আংশিক চাপ তাহলে কোনটা হবে? তুমি যদি অক্সিজেনকে 1 লিটার আয়তনে আনো, বাকিটা যেখানে আসছে সেইখানকার অক্সিজেনের চাপ হচ্ছে আংশিক চাপ। মানে অক্সিজেন যদি 1 লিটার আয়তনে যে চাপ সেটা হচ্ছে আংশিক চাপ, 300 ml এর যে চাপ সেটা হচ্ছে তাদের নিজস্ব চাপ। বলো এটুকু বুঝছো কিনা? এটুকু না বুঝলে কিন্তু অঙ্ক হবে না। আবারও বলতেছি যে ওই যে 300 ml এ যে চাপ সেটা কিন্তু ওর নিজের চাপ যখন একলা ছিল, কিন্তু যখন 1 লিটারে নিব, ওই যে বলতেছিলাম বারবার, পাত্রের সমস্ত আয়তন একলা দখল করবে, পাত্রের সমস্ত আয়তন মানে 1 লিটার বা 1000 ml, তখন সে যে চাপটা অনুভব করবে সেটাকে আমরা আংশিক চাপ বলি, বা চাপটা দিবে। তো এখানে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। বয়েলের সূত্র অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়, যদিও এখানে অনেকে মনে করতে পারে বয়েল টয়েল কই পাইলাম ভাই, তাপমাত্রা স্থির আমি ধরে নিচ্ছি, আর চাপ আর আয়তন ছাড়া তো আমার কাছে আর কোনো রাশি নাই। তাহলে যদি বয়েলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো, প্রথমত আমি অক্সিজেনের জন্য বয়েলের সূত্র অ্যাপ্লাই করব, P1V1। সো P1 মানে হইতেছে আমাদের 2 atm, V1 মানে হচ্ছে 300। এবার হচ্ছে P2V2। P2 কত? P2 হতেছে অক্সিজেনের আংশিক চাপ, ধরলাম এটা। আর V2 কত? V2 হইতেছে 1000 ml। কারণ আংশিক চাপের আয়তনটা হইতেছে পাত্রের মোট আয়তন। সেখান থেকে যদি হইতেছে আমি P অফ অক্সিজেন বের করি, তাহলে কত থাকে? 0.6, এটা তো বোঝা যাচ্ছে। 0.6 atm। এ হচ্ছে আমাদের অক্সিজেনের আংশিক চাপ। একইভাবে যদি আমি এই সেম জিনিস নাইট্রোজেনের জন্য বের করতে চাই, সো P1V1, P1 হচ্ছে 3, V1 হচ্ছে 400, P অফ নাইট্রোজেন ইন্টু এইখানেও 1000 হবে। অনেকে মনে করতে পারে এখানে কেন 1000 হইলো? কারণ এটাও তো আংশিক চাপ, আংশিক চাপের আয়তন সবসময় মোট আয়তন হয়। তাহলে এই হচ্ছে এখানে 3 4 12 থাকে, তাহলে P অফ N2 সমান থাকে 1.2 atm। হিলিয়ামের জন্য যদি বের করতে চাই, P1 মানে হচ্ছে 0.5, আর এখানে থাকে হচ্ছে 200, P অফ হিলিয়াম এটা আংশিক চাপ ইন্টু 1000। এখান থেকে যদি ভাই আমরা P অফ হিলিয়াম বের করতে চাই, তাহলে এখানে হচ্ছে 200 100 থাকে, মানে এখানে থাকে 0.1 atm। এবার তুমি মোট চাপ বের করার জন্য সবগুলো যোগ করো, তাহলে থাকে হচ্ছে 0.6, 0.6, 0.1, 0.7, 1.9 atm। এই সবগুলো আমাদের আনসার। এটা হচ্ছে প্রতিটা গ্যাসের আংশিক চাপ, আর এই হইতেছে মোট চাপ। হ্যাঁ, কনসেপ্ট খুবই সহজ, শুধু মেইন কথা ওইটা। বয়লের সূত্র কেন হইলো আরেকবার? প্রেমা, বয়লের সূত্র অ্যাপ্লাই করলাম কারণ পিভি ছাড়া আর কোনো রাশি নাই। মানে তাপমাত্রা এখানে কনস্ট্যান্ট ধরে নিতে হয়েছে, বুঝছো? পি আর ভি ছাড়া অন্য কিছু যেহেতু দেওয়া নাই, তার মানে বয়লের সূত্র। একেবারে সহজ কথা, এটা হচ্ছে বয়লের সূত্র অ্যাপ্লাই করার কারণ। এরপরে তোমাদের একটু দেখাবো হচ্ছে ডাল্টনের আংশিক চাপ। সবাই একটু লিখে নাও, ডাল্টনের আংশিক চাপ। আগেটা কিন্তু ডাল্টনের ঠিক আংশিক চাপ সূত্র ছিল না, ডাল্টন দেখাইছিল এরকম। এই যে জন ডাল্টন, ডাল্টন করছে কি, এরকম দুইটা আলাদা আলাদা চেম্বার নিছিল, বুঝছো? তো আলাদা চেম্বার নিয়ে সে এইখানে হইতেছে একটা গ্যাস নিছিল, ধরলাম এটা হচ্ছে 1 নং গ্যাস, আর এই পাশে একটা গ্যাস নিছিল 2 নং গ্যাস, এবং মাঝখানে এরকম একটা চেম্বার দিয়ে আটকানো ছিল। এবং আমি ধরলাম এই গ্যাসের চাপ হচ্ছে P1,
আয়তন হচ্ছে V1, এই গ্যাসের চাপ হচ্ছে P2, আয়তন V2। সবাই এই পর্যন্ত তুলে নাও, তোলা হইলে বলো। ওকে, এবার আমরা ওটা আসি। ধরো যতক্ষণ পর্যন্ত দুইটা চেম্বার আলাদা আছে, আগের স্লাইডটা আরেকবার। ওকে, দেখো যতক্ষণ পর্যন্ত দুইটা চেম্বার আলাদা আছে, মানে এই যে মাঝখানে আমি গেট খুলে দেই নাই, ততক্ষণ পর্যন্ত ভাই এই P1 কি আংশিক চাপ না নিজস্ব চাপ বলো তো? এটা কিন্তু তার নিজস্ব চাপ। মানে যতক্ষণ পর্যন্ত তুমি চেম্বারটা ওপেন রেখে দিছো, মানে চেম্বারটা ওপেন বলতে আমি এটাকে ক্লোজ রেখে দিছো আর কি, দুটা চেম্বার আলাদা, কোনো রকমের কোনো সংযোগ স্থল কিচ্ছু নাই, অতক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের মিশ্রণই তৈরি হয় নাই। তাহলে এই P1 হইতেছে ওর নিজস্ব চাপ, এই P2 হইতেছে ওর নিজস্ব চাপ। আর এখানে আবার খুব মারামারি হয় আর কি টিচারদের মধ্যে, এই V1টা আসলে কি? মারামারি হয় মানে কোথায় বলে দিচ্ছে। অনেকে মনে করে যে V1টা কি যে এইটুকু সহ, এই যে এইটুকু কি সহ নাকি এটুকু বাদে, এটুকু সহ না বাদে? ভাই সোজা কথা, V1 হইতেছে গ্যাস চলাচলের জন্য যেতটুকু জায়গা অ্যাভেলেবল থাকে, তো এটা সহই হবে আর কি। আর যদি এই এই আয়তনটা তুমি নেগলেক্ট করো তাহলে শুধুই চেম্বার। V1 মানে এখানে পাত্রের আয়তন না, V1 মানে হচ্ছে গ্যাস চলাচলের জন্য অ্যাভেলেবল আয়তন। এখন অ্যাভেলেবল কতটুকু? এই যে এইটুকু আর এই ছোট অংশটুকু পুরোটা সহ আর কি, বুঝছো? এবার আসি, আমি যখন ওপেন করে দিব, মানে গেট ওপেন করার পরে, ধরো তুমি গেট ওপেন করে দিচ্ছ এবং তুমি ধরে নিচ্ছ যে ধরি আংশিক চাপ হচ্ছে, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F2। মানে 1 নং গ্যাসের আংশিক চাপকে তুমি F1 ধরলা, আর 2 নং গ্যাসের আংশিক চাপকে তুমি F2 ধরে নিলা আর কি। কিছু তো এটা ধরতে হইতো, পি তো ধরেই নিচ্ছে আর কি। এবার আমি যদি 1 নং গ্যাসের জন্য বয়েলের সূত্র অ্যাপ্লাই করি, দেখো 1 নং গ্যাসের জন্য, তাহলে কি বুঝো ভাই, 1 নং গ্যাসের জন্য যদি বয়েলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়ায়? ইকুয়েশন দাঁড়ায় হইতেছে P1V1 সমান F1 ইন্টু, আচ্ছা বলো তো F1 এর আয়তন কি হবে? মানে F1 যখন আমি লিখলাম, যখন 1 নং গ্যাসের আংশিক চাপ লিখলাম, তখন আয়তন কি হবে এটা বলো। এটাই মেইন কথা এখানকার। সবাই কি বুঝি V1 + V2। কারণ যখনই আমি পাত্র ওপেন করে দিছি, যখন গ্যাস দুটো মিশছে, তখন ওই যে বলছিলাম পাত্রের মোট সব আয়তন যদি সে একলা দখল করে, এখন আগে তুমি একটা চেম্বারে মিশাইছিলা, এখন সেই চেম্বার টেম্বার নাই, এখন এই দুইটা মিলে এখন একটা চেম্বার, গুড। সো এখানে F1 এর যে প্রাসঙ্গিক আয়তন সেটা হবে V1 + V2। সবাই একটু হজম করো তো, এটুকু হজম না করলে কিন্তু হবে না। কি করছি ভাই, গ্যাস গেটটাকে ওপেন করে দিচ্ছে, গেটটাকে ওপেন করে দিয়ে এখন আমার গ্যাস মিশে গেছে। গ্যাস যদি মিশে যায় এখন আংশিক চাপ হবে। আংশিক চাপ হইলে আমরা বলতেছিলাম আংশিক চাপ কোন চাপ? যে চাপে পাত্র সমস্ত আয়তন একটা গ্যাস দখল করে। এখন পাত্রের আয়তন এখন কত হয়েছে, V1 + V2 না? তাহলে ওই যে F1 এর আয়তন হচ্ছে V1 + V2। তাহলে এখানে F1 সমান কত, F2 কেন দিচ্ছে, F1 সমান হইতেছে P1V1 আর নিচে V1 + V2। একটা হুবহু আগেরটার মতোই, খালি আগে নতুন পাত্রে মেশাইছি আর এখানে দুইটা চেম্বার যুক্ত করছি। 2 নং গ্যাসের জন্য যদি আমি একইভাবে সূত্র অ্যাপ্লাই করি, তাহলে P2V2 সমান
F2 ইন্টু এখানেও v1 + v2 হবে, কারণ এখানে তো সেম পাত্রেই মিশছে। তাহলে এখান থেকে যদি ভাই আমরা F2 বের করি, F2 সমান কি দাঁড়ায়? P2v2 v1 + v2। এবার যদি কেউ চাও তাহলে হচ্ছে মোট চাপটা বের করতে পারো। তাহলে পি অফ মোট মানে কি? পি অফ টোটাল সমান F1 + F2। তাহলে যদি আমি একবারে লসাগু করে নেই, এই যে v1 + v2 তো নিচে থাকে, আর উপরে থাকে এইটা P1v1 + P2v2। এটাকে কেউ সরাসরি ব্যবহার করতেই পারো, এটা বইয়ে আছে। এখান থেকে একটা শর্টকাট আনা যায় কিনা দেখো তো। একটা শর্টকাট লিখে দেই, শর্টকাট হইতেছে এইটা, মানে পি অফ টোটাল চাপটা সমান হইতেছে এইটা, সামেশন অফ পিভি আর নিচে সামেশন অফ ভি। অ্যাডমিশনের জন্য এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো আর কি। মানে এমন কি হতে পারে না যে এখানে দুইটা চেম্বার না থাকে, তিনটা চেম্বার থাকতো, চারটা চেম্বার থাকতো, পাঁচটা চেম্বার থাকতো। তাহলে সামেশন অফ পিভি, যে পিভি গুণ করছি, আর এখানে হইতেছে সামেশন অফ ভি, ভি যোগ করছে। তাহলে সবাইকে পুরো কনসেপ্টটা সংক্ষেপে রিভিউ করে দেই। ডাল্টনের আংশিক চাপ সূত্রে দুইটা চেম্বার নেওয়া হয়েছে। প্রথমত চেম্বার দুটোকে ক্লোজ রাখা হয়েছে। চেম্বার দুটো যখন ক্লোজ ছিল তখন যে চাপগুলো ওদের ছিল সেটা সবার নিজস্ব চাপ। যখন ওপেন করে দিলাম তখন আংশিক চাপ হবে। সো 1 নং গ্যাসের আংশিক চাপ ধরলাম F1, 2 নং গ্যাসের আংশিক চাপ ধরলাম F2। আর আংশিক চাপের করসপন্ডেন্ট আয়তন তো মোট আয়তনটা v1 + v2, এখানেও v1 + v2। সেখান থেকে আমি মোট চাপটা বের করতে আংশিক চাপগুলো যোগ করছি, এবং এখানে সামেশন অফ পিভি বাই সামেশন অফ ভি। ম্যাথ করলে ভালো বুঝতে পারবা। এই ম্যাথটা লিখে নাও। এটা বোর্ড পরীক্ষায় স্যারদের খুবই প্রিয় ম্যাথ, খুবই পছন্দ করে স্যাররা।
ওকে, সবার কি লেখা হয়েছে? আচ্ছা, আমাদেরকে এ গ্যাস দেওয়া আছে 25 ডিগ্রি 760 400 ml। বি গ্যাস একই তাপমাত্রা আছে 25 ডিগ্রি 770 এবং 350। বলছে স্টপ কর্কটি খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ একই তাপমাত্রায় মানে 25 ডিগ্রিতে কত হবে আর 30 ডিগ্রিতে কত হবে। এখন 25 ডিগ্রি বের করার পরে তুমি চার্লসের সূত্রে 30 ডিগ্রি বের করতেই পারবা, কিন্তু মেইন চ্যালেঞ্জ হচ্ছে 25 ডিগ্রিতে বের করা। এটা এমন আহামরি চ্যালেঞ্জ না, তুমি তো ফর্মুলা জানো। এই ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করো। পি 1 ভি 1, পি 1 হইতেছে 760, 760 ইন্টু ভি 1, ভি 1 কত, ভি 1 হচ্ছে 400। আর অনেকে মনে করতে পারে ভাই এই শর্টকাট কি অ্যাপ্লাই করা যাবে, ভাই এই ফর্মুলাটা তোমার বইয়ে স্টাবলিশড একটা ফর্মুলা, এটা করাই যাবে। পি 2 ভি 2 মানে 770 ইন্টু হচ্ছে 350, আর নিচে ভি 1 প্লাস ভি 2, অর্থাৎ এখানে 400 প্লাস হচ্ছে 350, কত আসে? 760 গুণন হচ্ছে 400 যোগ হচ্ছে 770 গুণন হচ্ছে 350, আর এখানে হচ্ছে 750, 764.67 এত মিলিমিটার মার্কারি। এ হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আনসার। আর সরি, এটা চার্লসের সূত্র না, গেলোসেকের সূত্র। গেলোসেকের সূত্র কি ছিল? পি 1 বাই হইতেছে পি 2 সমানুপাতিক ছিল টি 1 বাই হইতেছে টি 2। তাহলে পি 1 এর মান হইতেছে এই যে 764.67, আর নিচে হচ্ছে পি 2। আর টি 1 হচ্ছে 25 মানে 298, টি 2 হচ্ছে 303। কত আসে পি 2? তাহলে হতেছে পূরণ হচ্ছে 303 ভাগ হচ্ছে 298। এখানে থাকে হচ্ছে 7.49 এত মিলিমিটার মার্কারি। সেভ হইতে থাকুক। তো অঙ্কগুলো খুব কঠিন না, সহজ অঙ্ক, খালি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগে আর কি। কনসেপ্টে কোনো ঝামেলা থাকলে আবার হচ্ছে অঙ্ক হবে না। এই অংশটুকু কি ফিজিক্সে আছে, আংশিক চাপের ব্যাপারটা, নাকি শুধু বয়েল চ্যারেলসে ছিল? আচ্ছা, আমি এইটুকু সবাইকে একটু হোমওয়ার্ক দিব, সবাই একটু করে নাও তো। আচ্ছা, হোমওয়ার্ক না, আমি হইতেছে এমনিতে একটু তোমাদেরকে দেখাই, সবাই অঙ্কটা তুলে নাও, এটা এখানেই করব। হোমওয়ার্ক না, এখানে একটু কাহিনী আছে।
সবার কি তোলা হয়েছে? আচ্ছা, বি নাম্বার তোমরা পারবা। বি নাম্বার তো আমরা আগেও করে আসছি যে একই তাপমাত্রা ও চাপে এ বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি তা গাণিতিক ভাবে দেখাও। সো বি নাম্বারের জায়গায় থাকুক, বি নাম্বার হোমওয়ার্ক থাকুক। তুমি এম বের করবা আর কি, যার এম কম তার ব্যাপনের হার বেশি। সো ওটা নিয়ে আমার কথা নাই, এই গ্যাসে আসি। গ্যাস দ্বয়কে 2 লিটারের শূন্য পাত্রে মেশানো হলে মিশ্রণের মোট চাপ কত হবে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে ফর্মুলা হতেছে ওইটা, মানে পি অফ টোটাল সমান P1 V1 P2 V2। সো P1 হচ্ছে আমাদের 760, V1 হচ্ছে 300, P2 হচ্ছে 770, V2 হচ্ছে 400। এই নিচে কি V1 প্লাস V2 হবে? কি মনে হয়? খবরদার না। আমি যখন হচ্ছে 2 লিটার মেশাইছি তার মানে এখানে 2000 হবে। এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পারো যে কেন 2000 হবে? কারণ আমি জানি নতুন যে পাত্রে যাবে সেই নতুন পাত্রের মোট আয়তনটা হবে প্রত্যেকটার হচ্ছে আয়তন। তাহলে নতুন পাত্রের আয়তন তো এখন 2000। ইভেন যদি এরকমও থাকতো যে এখানে এরকম নল টল দিয়ে দেখাইতো, ধরো নল টল দিয়ে দেখাইছে, কিন্তু তারপরে বলছে যে নতুন 2 লিটার আয়তনের পাত্রে মেশাইছে, তখন কিন্তু নিচে 2000ই হইতো। ওই নতুন যোগ করে যা হবে সেটা কিন্তু হইতো না। সবাই কি বুঝছি? একটু কমেন্ট করো তো। এইটুকু না বুঝলে কিন্তু এই কনসেপ্ট তুমি কিছুই বুঝো নাই। মানে এইখানকার মেইন কথা হইতেছে ভাই, গ্যাসগুলোকে মেশানোর পরে গ্যাসগুলো মুভ করার জন্য যে আয়তনটা পাচ্ছে সেটাই হইতেছে আমাদের নিচে যাবে। এখন যদি আমি চেম্বারগুলো ওপেন করে দিই তাহলে যোগফলটা হইতেছে মোট আয়তন হয়। যদি চেম্বার ওপেন না করে আমি নতুন কোনো পাত্রে গিয়ে মিশাই, নতুন কোনো পাত্রে নিয়ে যাই, তখন কিন্তু আমাদের নতুন পাত্রের আয়তনটা হবে মোট আয়তন। তাহলে এখানে থাকে হচ্ছে 760 ইন্টু হচ্ছে 300 যোগ হচ্ছে 770 ইন্টু 400 ভাগ হচ্ছে 2000। আচ্ছা, এখানে থাকে হচ্ছে পি সমান হচ্ছে 268 এত মিলিমিটার মার্কারি। আর ওইটা তোমরা নিজেরা করতে পারবা। এই কনসেপ্টটা হচ্ছে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন হইতেছে টেস্ট পেপারে ভুলভাল করা আছে। তো যদি কোথাও ভুলভাল দেখো প্যানিক করো না, বুঝে নিও আর কি। ও আরেকটা ফর্মুলা সবাই একটু জানা জানা আছে কিনা, যে আংশিক চাপ, সবার কি জানা আছে? জানা থাকা উচিত। মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এটা আমাদের কোন চ্যাপ্টারে কাজে লাগছে বলো তো? এটা আমাদের কাজে লাগছে হইতেছে প্রথম পত্রের 4র্থ অধ্যায়, তাই না? বহু কেপিকেসি করতে গিয়ে এটা অনেক ইউজ করছি আমরা। আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আর মোল ভগ্নাংশের সমীকরণ কি? ভগ্নাংশ মানেই তো উপরে হইতেছে নিজের মোল, আর নিচে কি হবে? নিচে হবে হচ্ছে মোট মোল। লিখে নাও, এটা একটু ফিল করে দেবো না। এই সূত্র আমাদের কাছে নতুন হওয়ার কথা না, যে প্রথম পত্র পড়ছে রাসায়নিক পরিবর্তন, প্রথম পত্রে আমরা এই সূত্র অন্তত হচ্ছে কয়েকশো বার না, বহুবার ব্যবহার করছি কেপিকেসির অঙ্কে, বিশেষ করে কেপি এর অঙ্কে। দেখো তো, আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আংশিক চাপ মানে কি? ধরো আমার কাছে কোনো 4-5টা গ্যাস একসঙ্গে আছে, কোনো একটা আংশিক চাপ বের করব। তাহলে আংশিক চাপ মোট চাপের কি ফ্র্যাকশন হবে না? মানে মোট চাপের একটা ভগ্নাংশ হবে আংশিক চাপ। কিরকম ভগ্নাংশ? সে যে মোল ভগ্নাংশ অনুযায়ী আছে। মানে জিনিসটা একটু ফিল করার জিনিস। ধরো কিভাবে বোঝাই, তুমি হচ্ছে কোন একটা পিকনিকে, এটা আমি পিকনিক দিয়ে ভালো বোঝানো যায়, কোন একটা পিকনিকে ধরো 5 জন আছো তোমরা। এখন 5 জনের মধ্যে তুমি 1000 2000 টাকার পিকনিক হয়েছে, তুমি একলাই দিছে হচ্ছে ধরো কত টাকা, একলাই দিলা হইতেছে ফর সে
500 টাকা দিলা একলা, 500 না, তুমি 1000 টাকা একলা দিলা। 1000 টাকা তুমি যদি একলা দাও, এবার পিকনিকে খাবার দাবার রান্না হইলো, তো তুমি কতটুকু খাবার খাবা? ইনসাফ অনুযায়ী তুমি অর্ধেক খাবার তোমার পাওয়ার কথা, তাই না? কারণ তুমি যেহেতু টাকাও দিছো মোট টাকার অংশ, তোমার খাবারও পাওয়া উচিত মোট খাবারের অর্ধেক বা মানে হাফ অংশ। তাহলে কোনো কিছুর আংশিক চাপ মোট চাপের কি হবে? মোল ভগ্নাংশ অনুযায়ী হবে, মানে মোট মোলের যত মোল সে থাকবে সেই অনুযায়ী সে মোট চাপের তার চাপটা দিবে। মানে তোমরা কি ফিল করতে পারো কিনা দেখো, এটা যে এভাবে করা যায়, দেখো সেটা হইতেছে, আমি যদি হচ্ছে এখানে আংশিক চাপ নেই আর নিচে যদি মোট চাপ নেই, এখানে কি থাকে? এখানে থাকে হইতেছে নিজের মোল বাই থাকে হইতেছে মোট মোল। তাহলে আসলে কি দাঁড়াইলো দেখো, নিজের চাপ বাই মোট চাপ, নিজের মোল বাই মোট মোল। ওই যে তোমার টাকা বাই মোট টাকা সমান তোমার খাবার বাই মোট খাবার, সেরকমই হয়। এই যে নিজের চাপ বাই মোট চাপ, নিজের মোল বাই মোট মোল, এটা হতেছে মেইনলি সেই ফর্মুলাটা। মানে আমরা আসলে এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে মুখস্থ রাখি, তো এটা পড়তে পড়তে মুখস্থ সবার হয়েও যায়। এই জন্য হইতেছে এই সমীকরণটা আমরা আর ওভাবে ফিল করতে চাই না বা ফিল করার দরকার হয় না, মুখস্থ থাকলে তো ফিল করার দরকার হয় না। মানে সবাই কি বুঝতে পারছো যে জিনিসটা কিভাবে আসছে, কই থেকে আসছে? মোলের রেশিও, চাপের রেশিও, এই দুটা সেম সেম থাকে। আমরা আজকে এখানেই ক্ষান্ত দিচ্ছি, কারণ আগামী ক্লাসে হচ্ছে আমরা বাস্তবিকে শুরু করব। সে দাওয়াত দিতেছি সবাইকে, ঠিক আছে? ওকে ভাইয়া, ভালো থেকো সবাই। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।